আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়, বললেন আইন উপদেষ্টা। এবং নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ রাত থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, এখনো ঘটছে, তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি খুব দ্রুত উন্নত হবে এবং মানুষ দ্রুতই তা দেখতে পারবেন বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। কিন্তু এখন হলো কি, যেমন আগে হতো কি, যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা, এই যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত। কিন্তু এখন হলো কি, এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কী ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস। বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাত থেকে পেট্রোল বাড়ানো হবে সারা দেশে, তবে পেট্রোলিংয়ে ঢাকা শহরকে অগ্রাধিকার দেয়া হবে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো, যথাসম্ভব পেট্রোল। এবং এই পেট্রোলটা আজকে রাতের থেকে, আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন, পুরো ঢাকা শহরেই দেখবেন। এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। এ সময় দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, চলমান পরিস্থিতির উত্তরণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে, চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আপনারা চারদিকে তাকিয়ে দেখেন, আরব বসন্তের পর বিভিন্ন জায়গায় কি হয়েছে, আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন, তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনারা সহৃদয়তার সাথে দেখতে পারবেন, ক্ষমা করতে পারবেন। নির্বাচনের জন্য কমিশন পুরো দমে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন
প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রোহিঙ্গা ভোটার ঠেকাতে সব চেষ্টা চলছে বলেও জানান সিইসি। দুপুরে নগরীর ইটিআই ভবনে RFEDর নতুন কমিটির অভিষেক ও বিদায় সংবর্ধনা শেষে একথা বলেন তিনি। সিইসি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণা সহ ভোট সংক্রান্ত যাবতীয় কাজ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। এ সময় নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ হবে উল্লেখ করে সিইসি বলেন, তবে সুন্দর নির্বাচন প্রসঙ্গে জাতি একমত। তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ৩৫০টিরও বেশি আবেদন জমে আছে। তবে আইন না বদল হলে এসব আবেদন নিষ্পত্তি করা যাচ্ছে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবে। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। জামায়াতে ইসলামী সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শোনা যাচ্ছে। কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক হবে, এ নিয়ে এক মহোৎসব শুরু হয়েছে। কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত, তাদেরকে পুনর্বাসনে এই সরকারের কোনো পদক্ষেপ দেখলাম না। যারা ৭১-এর পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ ছিলেন তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। আর আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। এটা আমরা প্রতিনিয়ত প্রতি সময় আমরা দেখেছি। ইসলামিক কালচার, মুসলিম সংস্কৃতি এবং আল্লাহর উপর বিশ্বাস, যেটা জিয়াউর রহমান সংবিধানে নিয়ে এসেছিলেন, শেখ হাসিনা চেষ্টা করেছেন নানাভাবেই এটা মুছে ফেলা। আবার এটাও মনে রাখতে হবে, আজকে কয়দিন আগে দেখলাম আমাদের দেশের, এটা মনে রাখতে হবে, আমাদের দেশের জাতীয় সংস্কৃতির নানা অঙ্গ আছে, নানা বৈশিষ্ট্য আছে, ওটাকেও মুছে ফেলা যাবে না। জুলাই অভ্যুত্থানের 6 মাসের মাথায় আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ইতিহাস বিকৃতি ঠেকাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবের ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ভারতের অর্থায়নে কিছু মিডিয়া ও কর্পোরেট হাউসে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে জামায়াত নেতা বলেন, দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে। এ সময় তিনি বলেন, বহির্বিশ্বের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সবার সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে বন্ধুত্ব হবে, তবে কারোর প্রভুত্ব মেনে নেওয়া হবে না। এই যে বিপ্লব, আমরা মনে করি যে পরিবর্তন, মানুষের চিন্তা, আদর্শ এবং কর্মের পরিবর্তন, এটাই হচ্ছে একটা বিপ্লব, এটা একটা পরিবর্তন, এটা একটা কমপ্লিট চেঞ্জ অফ দ্য সোসাইটি। গোটা সমাজের আদর্শের পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, নৈতিকতার পরিবর্তন, রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন, বিচার ব্যবস্থার পরিবর্তন, শিক্ষানীতির পরিবর্তন, কমপ্লিট চেঞ্জ, দ্যাট ইজ কল্ড রেভলিউশন। সেই বিপ্লবটা হবে রক্তপাতহীন বিপ্লব, ব্লাডলেস রেভলিউশন। মক্কায় যে বিপ্লব করেছিলেন প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস বলে এই বিপ্লবই ছিল দুনিয়ার একটা রক্তপাতহীন ব্লাডলেস রেভলিউশন। সামনে একটা ব্লাডলেস রক্তপাতহীন নতুন বিপ্লব চাই, যে বিপ্লব হবে বাংলাদেশের মনস্তাত্ত্বিক বিপ্লব, সাইকোলজিক্যাল রেভলিউশনের মধ্য দিয়ে আমরা মানুষের চিন্তা, আদর্শ, মননকে পরিবর্তন করে আমাদের সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা আমরা ইনশাআল্লাহ গড়ব। সারা দেশে সব অবৈধ ইটভাটা 4 সপ্তাহের মধ্যে গুড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী 17 মার্চের মধ্যে প্রতিবেদন দিতে 8 ডিসিকে নির্দেশও দিয়েছেন আদালত। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে 2022 সালে জনস্বার্থে
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে। 2022 সালে বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন হাইকোর্ট। এ বিষয়ে বিভাগীয় কমিশনাররা এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারায় তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার জেলা সংবাদ। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ধৈর্যের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেন। এ সময় দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান জেনারেল ওয়াকার। এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ 3 ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় 33 পদাতিক ডিভিশন আর রানার্স আপ হয় 7 পদাতিক ডিভিশন। অনুষ্ঠানে 9 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করা যাবে না যাতে পতিত স্বৈরাচার আবার সুযোগ পেয়ে যায়। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে খুলনা মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশকে সর্বনাশের খাত থেকে তুলে আনা সম্ভব হবে না। এ সময় আগামী দিনে মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেদের নিয়োজিত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সম্মেলনে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সম্মেলনের উদ্বোধক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি এ দাবি জানান। বলেন, পরিবর্তিত বাংলাদেশে এখনো জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়ে এখনো কারাগারে। এ সময় দ্রুত তার মুক্তির দাবি জানান জামায়াতের আমির। তিনি আরও বলেন, দেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো যা করতে পারেনি তা যুব সমাজ করে দেখিয়েছে। এ সময় দেশকে ফ্যাসিবাদ মুক্ত করায় যুব সমাজকে অভিনন্দন জানান তিনি। এটিএম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি, তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে 2 ভাই গুমের ঘটনায় তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করেন অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক সালাউদ্দিন, তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও তদন্ত সংস্থা প্রসিকিউটর ও কমিশনের একজন প্রতিনিধি সহ 8 জন। এর আগে 2016 সালে শাহবাজপুর ইউনিয়নের মিজানুর ও রেজাউল করিমকে তুলে নিয়ে যায় শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক সহ কয়েকজন পুলিশ সদস্য। দীর্ঘ 8 বছর ধরে নিখোঁজ রয়েছে তারা। এদিকে নিখোঁজ 2 জনের বৃদ্ধ পিতা মোহাম্মদ আইনাল হক জানান, বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিতে তাদের গুম করা হয়েছে।
যাচ্ছি খেলা সংবাদে। আইসিসির যে কোনো বড় টুর্নামেন্টেই সবসময় দুর্দান্ত পারফর্ম করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে নেওয়া হয় তাকে। তবে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা না হলেও চোট কাটিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেন রিয়াদ। আর তাতেই অন্যরকম এক রেকর্ড গড়েন এই স্পিন অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার দিনে রিয়াদের বয়স হয়েছে ৩৯ বছর ১৯ দিন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো ব্যাটার এই বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি। ২০০৭ সালে টাইগারদের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন রিয়াদ। এরপরের দীর্ঘ পথ চলায় টেস্ট ও টি-20 থেকে অবসর নিলেও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ওয়ানডে ফরম্যাটে খেলে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এবার জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল তুরস্কের রাজনীতিতে যোগ দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি দলের সদস্য নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই তারকা। আজ এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একিপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল। এর আগে ২০২৩ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই এরদোয়ানের সমর্থক ছিলেন ওজিল। ২০১৯ সালে তিনি সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন। এ সময় তার বেস্ট ম্যান হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোয়ান। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়, বললেন আইন উপদেষ্টা। এবং নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।